সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সংখ্যার গল্প এই অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো আমরা এবার সমাধান করব। ইতিপূর্বে তোমরা যদি প্রথম এবং দ্বিতীয় পর্ব না দেখো সেগুলো দেখে নাও। ঠিক আছে, শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন থেকে কি বলছি, পুনরাবৃত্তি না করে। এর মানে কি? পুনরাবৃত্তি যদি করে বলতো তাহলে একটু বারবার ব্যবহার করে, সেটা হলো পুনরাবৃত্তি। আর পুনরাবৃত্তি না করে মানে হলো কি, এই যে নিম্নে যে দেওয়া রয়েছে 2, 8, 7 এবং 4, এগুলোর একটাকে কখনো 2 বার 3 বার এরকম বার ব্যবহার করা যাবে না। এগুলোকে একবারই শুধু ব্যবহার করতে হবে। এটা হলো কি পুনরাবৃত্তি না করে। ঠিক আছে, এটা তোমাকে বুঝতে হবে। তাহলে পুনরাবৃত্তি না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে, এই যে এখানে প্রত্যেকটা হলো কি এক একটা অঙ্ক ব্যবহার করে 4 অঙ্কের কি বৃহত্তম এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমাকে তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে তোমরা যেটা করবা, এই যে 2, 8, 7 এবং 4, ঠিক আছে, 2, 8, 7 এবং 4 এগুলাকে যখন আমরা বড় বৃহত্তম সংখ্যা লিখবো তখন বড় থেকে ছোটর দিকে, আবার ক্ষুদ্রতম সংখ্যা লিখলে ছোটর থেকে বড়র দিকে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়ে যাব। যেমন এর আগে তোমাদেরকে লিখতে হবে অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান। বৃহত্তর অঙ্ক বলতে এখানে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এর সবচেয়ে বৃহত্তর কোনটা? 8। এই বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। মনে করো এখানে বৃহত্তর অঙ্ক কত? 8। এই 8 এর স্থানীয় মান যদি আমরা ধরি, এখানে কত? 8000। 8 এর পরে যেহেতু 4টা ডিজিট, সুতরাং আর 3টে শূন্য দ্বারা 4টা পূর্ণ করবো। এখানে মানে 8 দ্বারা যে কোনো বৃহত্তর সংখ্যা যদি লিখি, 8 দ্বারা একটা সংখ্যা লিখলাম 8000, তেমনি ভাবে 4 সংখ্যার, তেমনি ভাবে এখানে যদি 2 দ্বারা একটা সংখ্যা লিখি, তাহলে 2 এর পরে যদি 3টা শূন্য দিই, কত হবে? 2000। এর মানেটাই হলো এই যে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান, এই বৃহত্তর 8 এর স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে? বড় হবে। এটাও হবে বড়। ঠিক আছে, এই লাইনটা আমরা লিখবো। তাহলে কি লিখবো? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। ঠিক আছে, এই লাইনটা লেখার পরে আমরা লিখতে হবে, এটা লেখার পরে আমরা লিখবো এখানে দেখো বড় থেকে ছোটর দিকে সাজাবো। তাহলে বড় হলো 8 লিখলাম, তারপর গ্রেটার দেন, এই চিহ্নটা যার দিকে থাকবে সে হলো কি বড়। 8 এর পরে হলো 7, তারপর আমরা 7 লিখলাম। 7 এর পরে দেখা যাচ্ছে 4, তারপর 4 লিখলাম, তারপরে সব ছোট হলো কত? 2। ঠিক আছে, 2 লিখলাম। তাহলে এই 8 থেকে 2 পর্যন্ত আমরা বড় থেকে ছোট ভাবে লিখলাম। ঠিক আছে, তারপর লিখবো সুতরাং বড় থেকে ছোট ক্রমে, মানে বড় থেকে ছোট ক্রমে না, বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তর সংখ্যাটি পাওয়া যাবে। তারপর উত্তর নির্ণয় বৃহত্তম সংখ্যা 8742। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত পারবে। ঠিক আছে, তারপরে একই সিস্টেমে আমরা বৃহত্তর সংখ্যা বের করলাম, আমরা এবার করব কি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, আমরা এবার ক্ষুদ্রতম সংখ্যাটি বের করি। এই তো দেখো, একইভাবে আমরা যেটা করব সেটা হলো কি, এই ছোট থেকে বড়র দিকে সাজাবো। 2 এর চেয়ে 4 বড়, 4 এর চেয়ে 7 বড়, 7 এর চেয়ে কত? 8 বড়, এভাবে লিখবো। লেখার পরে সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্ক পাতন করলেই এই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। উত্তর ক্ষুদ্রতম সংখ্যা 2478। এভাবে আমরা আশা করি তোমরা পারবা। তাহলে তোমরা কি করলা? বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা খ নাম্বারটি হয়ে গেল। ঠিক আছে, এবার আমরা দেখি খ নাম্বার। এখানে কি বলছে? এখানে বলছে সংখ্যাগুলো দেওয়া রয়েছে 9, 7, 4 এবং 1। আমরা লিখব কি? অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। লেখার পরে এখানে যেহেতু বৃহত্তর সংখ্যা লিখবো বড় থেকে ছোট, এখানে বড় হলো 9, তারপরে 7, তারপরে 4, তারপরে 1, এভাবে আমরা লিখলাম। লেখার পরে সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্ক পাতন করলেই বৃহত্তম সংখ্যাটি
পাওয়া যাবে। সুতরাং বৃহত্তম সংখ্যা হবে কিন্তু ৯৭৪১। জাস্ট এই যে গ্রেটার দেন চিহ্নগুলো উঠাই দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা যদি লিখি কি হবে, আবার ১ লেস দেন, এটাকে বলা হয় লেস দেন ১, ৪ লেস দেন ৭ লেস দেন ৯, মানে এখানে ছোট থেকে বড়। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা ১৪৭৯। ঠিক আছে, তাহলে আমাদের ক নাম্বারটা শেষ হয়ে গেল। তাহলে বৃহত্তম ক্ষুদ্র সংখ্যা শেষ হয়ে গেল। এবার আমাদের কি গ নাম্বার। এবারটা আমরা দেখি এখানে সংখ্যাগুলো কি ৪ ৭ ৫ ০। ৪ ৭ ৫ ০ আমরা কি লিখবো, আমরা লিখবো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে, বড় হবে। এখানে বড় থেকে ছোটর দিকে আমরা সাজালাম, কি করব, সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি পাওয়া যাবে। এভাবে তোমাদেরকে খাতায় লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে সুতরাং বৃহত্তর সংখ্যাটি ৭৫৪০, এই যে ৭৫৪০। ঠিক আছে, এভাবে তোমরা হয়ে গেল। একইভাবে তোমরা যেটা করবা, ছোট থেকে বড় দিকে আবার সাজাতে হবে। আবার ছোট থেকে বড় যদি আমরা সাজাই তাহলে এখানে সবচেয়ে ছোট হলো ০, ৫ না ০, তারপরে ৪, তারপর ৫, তারপর ৭, তাহলে কি হবে, আবার ০ লেস দেন ৪ লেস দেন ৫ লেস দেন কত ৭। ঠিক আছে, এভাবে লিখলাম। এখন দেখো কি বলছে, সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলেই ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। এটা ঠিক আছে। তারপর দেখো কি বলছে, কিন্তু সর্ববামে, দেখো সর্ববামে হলে যেটা, এটা হলো ডাইন, সর্ববামে, তাহলে কিন্তু সর্ববামে শূন্য বসালে, এই যে আমরা শূন্য বসাই সর্ববামে বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক ৪ অঙ্কের সংখ্যা না হয়ে ৩ অঙ্কের হয়। এর মানে কি, এর মানেটা হলো দেখো আমরা যদি এই যে ছোট থেকে বড় এভাবে একটা সংখ্যা লিখি তাহলে কি হয়, ০, তারপরে ৪, তারপরে ৫, তারপরে ৭। এখন মনে করো এত টাকা, তাহলে কত টাকা হইলো এখানে বলো তো দেখি। এখানে কিন্তু ১০০০ ঘর আসছে, ১০০০ তো শূন্য, এটা হলো ১০০০ ঘর নাই, এখানে শুধু ৪৫৭ টাকা হয়েছে, কিংবা ৪৫৭ আসছে, তাই না। ৪৫৭ কত, সামনে শূন্য বসাইছি ঠিক আছে, কিন্তু সংখ্যাটি হয়ে গেছে ৩ অঙ্কের ৪৫৭। কিন্তু আমাদের বলছে ৪ অঙ্কের। ঠিক আছে, অর্থাৎ প্রথমে যদি শূন্য থাকে তাহলে সেটি অর্থবোধক ৪ অঙ্কের হয় না, মানে প্রথমে শূন্য থাকলে ৩ অঙ্কের সংখ্যা হবে, এটি ৪ অঙ্কের হবে না, আমাদের ৪ অঙ্কের বলছে। ঠিক আছে, ৪ অঙ্কের বলছে। এটিকে যদি আমরা কথায় লিখি ৪৫৭, কিন্তু আমাদেরকে ১০০০ ঘরে দিতে হবে। সেই হিসেবে আমাদেরকে যেটা করতে হবে, এই ৪কে শূন্যের প্রথমে দিতে হবে। ঠিক আছে, শূন্যটা ১ ঘর পরে দিতে হবে, তাহলে কি দাঁড়াবে এখানে ৪ ০ কত ৫, তারপরে কত ৭, কি দাঁড়াচ্ছে এখানে, হ্যাঁ দেখো ৩ অঙ্কের হবে। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি সর্ববামে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড় ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। মানে কাহিনী সেটাই, আমরা শূন্যকে সর্ববামে না লিখে ১ ঘর ডান দিকে লিখব, ১ ঘর ডান পজিশনে লিখব, তাহলে আমাদের ক্ষুদ্রতম যে সংখ্যাটি পাবো সেটি হলো কি ৪ অঙ্কের মানে ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাগুলো দিয়ে এই ৪ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো ৪০৫৭। কারণ প্রথমে শূন্য দিলে সেটি ৪৫৭ হয়ে যায়, এটা ৩ অঙ্কের হয়। ঠিক আছে, আমাদের ৪ অঙ্কের জন্য ৪৫৭। কিন্তু যদি আমরা ৫ দিতাম তাহলে ৫০০০ হয়ে যেত, কারণ আমাদের শর্ত মতে বামে থাকতে হবে ক্ষুদ্রতম। ঠিক আছে, আশা করতেছি তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত আসলো, ৪০৫৭। সিস্টেমটি তোমরা বুঝতে পেরেছ। তারপরে অঙ্কটি দেখি আমরা। এবার দেখি আমরা নাম্বার ১৭৬২। ১৭৬২ কি আসবে এখানে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে দেখো, ঘ নম্বরে ১ ৭ ৬ এবং ২ আমরা লিখতে পারি এখানে বড় থেকে ছোটর দিকে।
তাহলে প্রথমে আমরা লিখব অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা বড় হবে। এখানে বড় থেকে ছোট ভাবে আমরা সাজালাম। প্রথমে 6, 7, তারপরে 6, তারপরে 2, তারপরে 1। ঠিক আছে, এই অঙ্ক 4টে। ওকে, সাজানোর পরে সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলেই বৃহত্তর সংখ্যাটি পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে লিখবা নির্ণয় বৃহত্তর সংখ্যা, এই যে 7621, এই যে 7621। ওকে, লেখার পরে তারপর আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করি, এটি হবে কি, আবার আমরা ছোট থেকে বড় দিকে সেটি লিখব। ঠিক আছে, তাহলে আমরা লিখব সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। তাহলে এই যে ছোট থেকে বড় দিকে 1226, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখবা 1267। এই তো হয়ে গেল আমাদের। ঠিক আছে, এবার আমরা লিখব কম নম্বরে কম নম্বর অঙ্কটি দেখি কি বলছে এখানে, 5402। তাহলে আমরা লিখব অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতম অঙ্কের স্থানীয় মান হতে কি হবে, বড় হবে। এটি কি মানে বৃহত্তর থেকে ছোটর দিকে, তাহলে এখানে 5, 4, 2 এবং 0 মানে বড় থেকে ছোটর দিকে আমরা লিখব। তারপর লিখব সুতরাং বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে বৃহত্তম সংখ্যাটি কি পাওয়া যাবে। সুতরাং নির্ণয় বৃহত্তর সংখ্যা কি হবে, বৃহত্তম সংখ্যা 5420। ঠিক আছে, করে ফেললাম। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করব। এখানে কিন্তু 0 আছে, সুতরাং তোমাদেরকে খেয়াল করতে হবে। আবার আমরা যদি এখানে ছোট থেকে বড় দিকে সাজাই তাহলে কি পাবো, এভাবে পাবো 0 লেস দেন 2 লেস দেন 4 লেস দেন কত 5। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসতেছে, এখান থেকে যদি আমরা সাজাতাম তাহলে এই যে 2, তারপরে 0, 2, 4 এবং 5 এভাবে লিখলে কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতো, 4 অঙ্কের হতো না। ঠিক আছে, সেই জন্য আমাদের কি করতে হয়, এই প্রথম শূন্যটাকে 1 ডিজিট পরে পজিশনে দিতে হবে। হ্যাঁ, 1 ডিজিট পরে। সুতরাং ছোট থেকে বড় ক্রমে অঙ্কপাতন করে ক্ষুদ্রতম সংখ্যাটি কি পাওয়া যায়। কিন্তু সর্ববামে, এই যেটা হলো বাম পজিশন, ঠিক আছে, সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি, যে সংখ্যাটি হলো সেটি অর্থবোধক 4 অঙ্কের সংখ্যা না হয়ে, এটা কিন্তু অর্থবোধক 4 অঙ্কের সংখ্যা হয় না, না হয়ে কয় অঙ্কের হয়, 3 অঙ্কের হয়। কারণ এই শূন্যকে বাদ দিয়ে এই যে 245 হবে, শুধু 3 অঙ্কের। অতএব শূন্য বাদে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে শূন্য বাদে ক্ষুদ্রতম কি বলছে, শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি, এই যে ক্ষুদ্রতম, শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্ক কত, এখানে 2, এটা হলো 2 হলো ক্ষুদ্রতম অঙ্ক, মানে শূন্য বাদে ক্ষুদ্রতম অঙ্কটি, ক্ষুদ্রতম অঙ্ক এখানে কত 2। সর্ববামে লিখে এই যে 2 কে সর্ববামে, মানে এই যে শূন্যর পজিশনে দিলাম আর শূন্যকে তার পজিশনে দিলাম, সর্ববামে লিখে শূন্য সহ অন্য অঙ্কগুলো ছোট থেকে বড়, এই যে অন্য অঙ্কগুলো ছোট থেকে বড়, অন্য অঙ্কগুলো কি কি 0, 4 এবং 5 এগুলা ছোট থেকে বড় ক্রমে লিখলে, যেমন তাহলে কি আছে 2, 0, 4, 5 ক্রমে লিখলে ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে। এটি হবে কি নির্ণয় 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, আশা করতেছি সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছো। এভাবে যে কোনো অঙ্ক আসলে তো তোমাদের পারার কথা। আমাদের শেষ হয়ে গেল এখানে 1 নম্বর, এখানে 2 নম্বর পজিশনে অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। দেখো এখানে কি বলছে, 2 নম্বর অঙ্কটি কি বলছে, যে কোনো একটি অঙ্ক দুবার ব্যবহার করে, আগে কিন্তু প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার করতে পারছি। ঠিক আছে, এখানে কি যে কোনো একটি অঙ্ক 2বার ব্যবহার করলে বৃহত্তর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করো। 2বার ব্যবহার করে শর্ত যেগুলো চিন্তা করো। আচ্ছা, তাহলে কি যে কোনো একটি অঙ্ক 2বার ব্যবহার করে বৃহত্তর ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। যদি এখানে করি কি পাচ্ছি,
এখানে অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো কি 3, 8 এবং 7। ভালো করে খেয়াল করো, আমাদের 3, 8 এবং 7 এদের ভিতরে যে কোনো একটি অঙ্ক তুমি কয়বার ব্যবহার করতে পারবা? 2বার ব্যবহার করতে পারবা। 3 নিলে 2বার নিতে পারবা, অথবা 8 নিলে 2বার নিতে পারবা, অথবা 7 নিলে 2বার নিতে পারবা। ঠিক আছে, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। এখান থেকে বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা বের করতে বলছে। আমরা লিখি অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে বা বড় হবে। এখানে আমরা বড় থেকে ছোট ভাবে সাজাবো। যে অঙ্কগুলো দেওয়া আছে 3, 8, 7, যদি বৃহত্তর থেকে ছোট থেকে সাজাই তাহলে কি হবে? 8, তারপরে আসবে 7, তারপরে 3। ঠিক আছে, এখন আমরা যেটা করব 8, 7 এবং 3 প্রত্যেকটি অঙ্ক আমরা কি করব? 2বার করে নিব। তাহলে কি দাঁড়াচ্ছে? সুতরাং 8 2বার ব্যবহার করে গঠিত বৃহত্তর সংখ্যা, আমরা জানি বৃহত্তর সংখ্যা লিখতে কি হয়? বড় থেকে ছোট 8, 7, 3, এটি তো বৃহত্তর সংখ্যা, কিন্তু এখানে 8 2বার নিব। কি দাঁড়াচ্ছে আমরা সেটি দেখব। 8 2বার ব্যবহার করলে গঠিত বৃহত্তর সংখ্যা 8, 8, 7, 3। ঠিক আছে, এটা আসলো। 7 যদি 2বার ব্যবহার করি তাহলে বৃহত্তর সংখ্যাটি কত আসবে? 8, 7 পজিশন 2টা 7, তারপরে 3। একইভাবে 3 2বার যদি ব্যবহার করি তাহলে গঠিত বৃহত্তর সংখ্যা হবে কত? 8, 7, 3, 3। ঠিক আছে, এখানে আমাদের বৃহত্তর সংখ্যা বের করতে বলছে। এই বৃহত্তর সংখ্যাটি হবে, খেয়াল করো, যেখানে বড় পজিশনে নেওয়া হয়েছে সেটি হবে সবচেয়ে বৃহত্তর। ঠিক আছে, তাহলে এই 8, 8 এটি হবে বৃহত্তর, তার চেয়ে ছোট হবে 2টা 7 নেওয়া, তারপরে ছোট হবে এটা। ঠিক আছে, তাহলে বৃহত্তর সংখ্যা আশা করি তোমরা এটি বুঝতে পারছো। বৃহত্তর সংখ্যা কত আসবে এখানে? তাহলে বৃহত্তর সংখ্যাটি আসবে 8, 8, 7, 3। এখানে কিন্তু 8 কিন্তু 2বার ব্যবহার করতে পারছি। এবার দেখি আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা ছোট থেকে বড় দিকে সাজাবো। তাহলে 3, তারপর <7, <8। সুতরাং 3 2বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, আমরা জানি ক্ষুদ্রতম সংখ্যা কি হয়? ছোট থেকে বড় দিকে সাজাইতে হয়। তাহলে 3 যেহেতু 2বার, 2টে 3, আমরা কত লিখবো? 2টা 3 সামনে দিব, তারপরে 7, 8। 7 2বার ব্যবহার করলে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা 3, 7, 7, 8। 7 পজিশনে 2টা 7, কারণ ছোট থেকে বড় দিকে। একইভাবে 8 2বার নিলে 8 হবে, বৃহত্তর 2টা শেষের দিকে লিখবো। ঠিক আছে, তাহলে যদি আমরা সিরিয়ালে সাজাই তাহলে কি আসবে? দেখো এখানে এই যে ছোট থেকে বড় দিকে, যেটা ক্ষুদ্রতম নিচ্ছি সেটা ক্ষুদ্রতম, তারপরে 7 এরটা, তারপরে 8 এরটা। তাহলে এই ক্ষেত্রে 3 2বার নিলে ক্ষুদ্রতম হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হবে এখানে? সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হলো কত? 3378। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এই বৃহত্তম সংখ্যার বেলায় বৃহত্তর সংখ্যাটা 2বার নিতে হচ্ছে, আর ক্ষুদ্রতম সংখ্যার বেলায় ক্ষুদ্রতম সংখ্যাটা কি আমরা পুনরায় মানে 2 অঙ্ক ব্যবহার করলেই ক্ষুদ্রতম সংখ্যা পাবো। এবার আমরা খ নাম্বারটা দেখি। খ নাম্বার কি করব? দেখো এখানে ডিজিট গুলো দেওয়া আছে 9, 0 এবং 5। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি বড় হবে। ঠিক আছে, এই লাইনটা লিখে নিলাম, কারণ প্রথম থেকে এই লাইনটা লেখা লাগতেছে, এটা আমি বোঝাতে। এখানে 9 > 5 > 0। এখানে যেহেতু বলছে একটি অঙ্ক 2বার ব্যবহার করতে পারবে, তাহলে আমরা লিখতে পারলাম সুতরাং 9 2বার ব্যবহার করে গঠিত বৃহত্তর সংখ্যা বড় থেকে ছোট, মানে 9 এই ক্ষেত্রে 2বার নিলাম, এই কারণে আমরা 9টা বলে নিছি যে 2বার নিলাম। 9 9 5 0। ঠিক আছে, একইভাবে 5 2বার যখন নিব তখন 9 কি হবে? 5 5 0, এবং 0 যখন 2বার ব্যবহার করব তখন 9 5 0 0 হয়ে গেল। এখানে আমাদের কি হবে? বৃহত্তর সংখ্যা কোনটা হবে? এই যে বড় যেটা, এটা আসবে। ঠিক আছে, এই যে 9 9 5 0 এখান থেকে এই পর্যন্ত। সুতরাং নির্ণয় বৃহত্তম সংখ্যা 9950। এক্ষেত্রে আবার আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব। ঠিক আছে, এক্ষেত্রে আমরা ছোট থেকে বড় দিকে সাজাই। 0, তারপরে 5, তারপরে 9। আমরা কিন্তু পূর্বেই শিখছি মানে সর্ববামে যদি 0 থাকে তাহলে সেটি অর্থবোধক পায় না। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? কিন্তু সর্ববামে 0 বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 4 অঙ্কের সংখ্যা না হয়ে, ঠিক আছে, 4 অঙ্কের সংখ্যা না হয়ে 2 বা 3 অঙ্কের হবে। বা বলছে কেন? এই কারণে এই 3টা থেকে যদি আমরা গঠন করি 3 অঙ্কের, তাহলে 0 5 9, তাহলে 2
তারপরে দেখো যদি আমরা এই তিনটা ডিজিট ইউজ করে ব্যবহার করতাম তাহলে 0, 5, 9 তাহলে 2 অঙ্কের হইতো। এক্ষেত্রে যদি কোনো একটি 2 বার নিতাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে সেটি 3 বার হতে পারতো সর্বোচ্চ। ঠিক আছে, তাহলে দেখো এখানে খেয়াল করছে 0 2 বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা কি করতে হয়, এটা করতে হয় 5 0 0 9, 5 0 0 কত 9, যদি আমরা এই দুইটা শূন্য নেই। ঠিক আছে, একইভাবে 5 যদি আমরা 2 বার নেই তাহলে কি দাঁড়াচ্ছে, 5 2 বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো 5 0 5 9। 5 কিন্তু 2 বার নিচ্ছে এখানে, মানে যেটা করতে হবে কি, শূন্য ছাড়া আমাদের আগের নিয়মটা কি বলতো দেখি, যে নিয়মটা হলো যখন কোনো ডিজিটের মধ্যে শূন্য থাকবে এখন সেক্ষেত্রে শূন্য, সরি এটা না, যেটা খ নাম্বার, এই যেটা খ নাম্বারটা আমরা দেখি, খ নাম্বারটা যখন কোনো ডিজিটগুলোর মধ্যে শূন্য থাকবে তখন নিয়মটা হলো কি, শূন্য ছাড়া বাকি যে ক্ষুদ্রতম সংখ্যাটি থাকে সেটি সর্ববামে দিব। শূন্য ছাড়া বাকি ক্ষুদ্রতম সংখ্যা কত, 5, এই যে 5, এই 5কে আমরা সর্ববামে দিব এবং বাকি সংখ্যাগুলোকে ছোট থেকে বড় দিকে নিব। সেক্ষেত্রে 2টা শূন্য, এই যে 2টা শূন্য, তারপরে কি 9। ঠিক আছে, একইভাবে 5 যদি 2 বার নেই, যেহেতু শূন্য আছে, যেহেতু শূন্য ছাড়া বাকি ক্ষুদ্রতম সংখ্যা হলো 5, 5কে নিব এবং বাকি যে সংখ্যাগুলো থাকবে 0 5 9, যেহেতু 2টা 5 নিয়েছি সেক্ষেত্রে এই যে 0 5 9 এগুলোকে ছোট থেকে বড় দিকে সাজালাম, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেলাম। একইভাবে 9 যখন 2 বার নিব তখন কি দাঁড়াচ্ছে, এখানে দেখো এখানে সংখ্যাগুলো আগে লিখে নেই, একটা 9, যেহেতু 2টা 9, তারপর হলো 0 5, একে ক্ষুদ্রতম সংখ্যা হলে কি, শূন্য ছাড়া বাকি যে সংখ্যা থাকবে সেটা আগে প্রথমে লিখবো, যেমন 5, এই 5কে লিখবো, তার বাকি যে সংখ্যাগুলো থাকবে ডিজিটগুলো থাকবে সেগুলো ছোট থেকে বড় দিকে, সেই হিসেবে 5-এর পর একটা 0, তারপরে কি 2টা 9, এটি হলো কি ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, এই যে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই তিনটার মধ্যে উপর থেকে নিচের দিকে যত আসবে তত বৃহত্তর হচ্ছে। ঠিক আছে, উপর দিকে এখানে, সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5009 করতেছি। সিস্টেমটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে খ নম্বরটা আমাদের শেষ হয়ে গেল, আমরা খ নম্বরটা করি। যেটা আমরা গ নম্বরটা করি তাহলে কি দাঁড়াবে, এখানে একটা শূন্য রয়েছে, আশা করি তোমাদের শূন্য থাকলে যে ভয়ের কিছু বিষয়টা তেমন না। হ্যাঁ, আমরা লিখব অঙ্কপাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি বড় হবে বা বৃহত্তর হবে। বৃহত্তরের বেলা এখানে কি হবে, 9 গ্রেটার দেন 4 গ্রেটার দেন 0। এখানে যেহেতু আমাদের 2 বার ব্যবহার করতে পারবো যে কোনো একটি অঙ্ক, তাহলে আমরা প্রথমে দেখি 9 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তরের সংখ্যা কত, প্রথমে 9 9 4 0, যেহেতু 9 2টা নিলাম বড় থেকে ছোট দিক। একইভাবে 5 যখন আমরা 2 বার নিব, সরি লিখতে ভুল হচ্ছে, এখানে 4 যখন 2 বার নিব হবো আমাদের, এখানে কি 4 যখন কি হবে 2 বার নিব, সেক্ষেত্রে কি দাঁড়াবো, এটা 5 না, এটা হবে কত 4। হ্যাঁ, তাহলে 4 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তর সংখ্যা হবে 9 4 4 0। একইভাবে 0 2 বার ব্যবহার করে গঠিত বৃহত্তর সংখ্যা হবে 0, এই ক্ষেত্রে সবার শেষে হবে 9 4 0 0। তাহলে দেখো বৃহত্তর সংখ্যা উপরের দিকে নিচের দিকে আসবে, উপরেটা সবার সবচেয়ে বড়, নির্ণয় বৃহত্তর সংখ্যা 9940 9940। অপর দিকে আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করব সেক্ষেত্রে দেখি কিন্তু সর্ববামে শূন্য বসালে প্রাপ্ত সংখ্যাটি অর্থবোধক 4 অঙ্কের সংখ্যা না হয়ে কি হবে 2 বা 3 অঙ্কের হবে। কারণ প্রথমে যদি 2 শূন্য বসাই তাহলে 2 অঙ্কের হবে, আর প্রথমে 1 শূন্য বসালে সেই ক্ষেত্রে 3 অঙ্কের হবে। ঠিক আছে, সুতরাং 0 2 বার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে কত, যেহেতু 2টা শূন্য, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়
শূন্য ছাড়া বাকি ডিজিটগুলোর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা বামে লিখবো। যেমন শূন্য ছাড়া বাকি সংখ্যাটি হলো 4, তারপরে বাকি ডিজিটগুলো ছোট থেকে বড় দিকে লিখবো 009। ঠিক আছে, একইভাবে এই এখানে 5 না, এটা হবে 4। কত হবে 4, 4 দুইবার ব্যবহার করে কত 4 দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত 4 0, মানে ক্ষুদ্রতম সংখ্যাটি প্রথমে লিখবো, তারপরে বাকি তিনটের মধ্যে ছোট থেকে বড় দিকে লিখবো, তাহলে ক্ষুদ্রতম পেয়ে যাবো। একইভাবে 9 দুইবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কত, ক্ষুদ্রতম সংখ্যা যেহেতু এখানে 4 আছে, হ্যাঁ, এখানে 4টাকে শূন্য থাকলেই এই শূন্য বাদে বাকিটা ছোট ডিজিটটা আগে প্রথমে লিখবো, তারপর বাকি ডিজিটগুলো ছোট থেকে বড় লিখলেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল এখানে এবার আমরা দেখি ঘ নাম্বার। এখানে কি বলছে 8 5 1, 8 5 1 এই ডিজিটগুলো ব্যবহার করে আমরা কিভাবে সেগুলা কি করতে পারি, মানে বৃহত্তর এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারি। যে কোনো একটা ডিজিট আমরা কয়বার ব্যবহার করতে পারবো, দুইবার ব্যবহার করতে পারবো। বৃহত্তর ক্ষুদ্রতম যে কোনো একটা অঙ্ক, এই যে অঙ্ক বা ডিজিট, অঙ্কের বা ইংলিশ হলো কি ডিজিট, ঠিক আছে, অঙ্ক যে কোনো একটা দুইবার ব্যবহার করতে পারবো বৃহত্তর ক্ষুদ্রতম নির্ণয় করার জন্য। এই যে 8 5 এবং 1, এটা করার জন্য আমরা লিখবো অঙ্ক পাতনে যে কোনো অবস্থানে বৃহত্তর অঙ্কের স্থানীয় মান ক্ষুদ্রতর অঙ্কের স্থানীয় মান অপেক্ষা কি বড় হবে। এই লাইনটা কিন্তু আমি অঙ্কের শুরুতে বুঝিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে আর কি। যেমন এখানে 8 5 তারপর একইভাবে সাজাইলাম, তারপরে আমরা সুতরাং লিখবো এখানে 8 দুইবার ব্যবহার করে কি লিখবো, 8 দুইবার ব্যবহার করে গঠিত বৃহত্তর সংখ্যা, আর যেহেতু দুইবার বড়টা আগে লিখবো দুইবার। একইভাবে 5 দুইবার ব্যবহার করে 5-এর পজিশনে 2টা লিখলাম, 1 দুইবার ব্যবহার করে 1-এর পজিশনে 2টা 1 লিখলাম, তাহলে প্রত্যেকটাই কি 4 অঙ্কের হয়ে গেছে। তাহলে আমরা এই যে বড় থেকে ছোট দিকে সাজানোর পরে দেখবো যে বড়টা 8 8, যেটা বড় সংখ্যার বৃহত্তর ক্ষেত্রে যেটা বড় ডিজিট রয়েছে সেটি দুইবার নিয়ে বৃহত্তর সংখ্যাটি হবে কি নির্ণয় বৃহত্তর সংখ্যা। ঠিক আছে, একইভাবে এই ক্ষুদ্রতম সংখ্যার বেলায় আমরা যদি দেখি যে দাঁড়াচ্ছে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর সাজাইলাম 1 5 8, এক্ষেত্রে 1 দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হলো কত, 1-এর পজিশনে 2টা 1 আছে, এখানে মনে করো 1 1 5 8 দেওয়া আছে, তাহলে 1 1 5 8 লিখলাম। এখন অপরপক্ষে 5 দুইবার যখন লিখবা, মানে এখানে 5 যোগ 2টা থাকে, তাহলে 1 5 5 8 হবে, এই যে 1 5 5 8 হবে। ঠিক আছে, একইভাবে 8 দুইবার যখন লিখবা, ঠিক আছে, তাহলে কি হবে এখানে, তাহলে সেটা হবে, আমি লিখে দিচ্ছি এখানে 8 দুইবার ব্যবহার করে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা হবে কত 1 5 8 8 8। সুতরাং ক্ষুদ্রতম হবে যেটা ক্ষুদ্রতম ডিজিট দুইটা নিয়ে লিখছো সেটা, এটা হলো কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে, তোমরা সেটি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব। সেটি কি বলছে, নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করে, কয়টি অঙ্ক ব্যবহার করতে পারবা, 4টি ভিন্ন অঙ্ক ব্যবহার করতে হবে, ব্যবহার করে বৃহত্তর ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করে। এখানে প্রথমটি সমাধান করে দেওয়া রয়েছে। দেখো এখানে বলে দিচ্ছে ক নাম্বার, এই 7 অঙ্কটি এককের স্থানে বসবে। 7 অঙ্কটি কি ট্রু দেওয়া আছে, 7 অঙ্কটি এককের স্থানে বসবে। এককের স্থান কি তোমাকে আগে সেটি জানতে হবে। এককের স্থান হলো সর্বডানে যেটা থাকে সেটা হলো কি এককের স্থান। এটা কি একক, এটা হলো এককের স্থান, এটা হলো কি দশকের স্থান, এটা হলো কি শতকের স্থান, এটা হলো কি হাজারের স্থান। ঠিক আছে, তাহলে এককের স্থানে যে 7 অঙ্কটি দেওয়া রয়েছে এই জায়গাটায় তোমাকে ফিক্সড করে দেওয়া রয়েছে। এখন বাকি যে 3টি ঘর দেওয়া রয়েছে, আরো যে 3টি আছে, এখানে তোমাকে যে কোনো 4টি অঙ্ক ব্যবহার করতে পারবে। অঙ্কগুলা কি কি, অঙ্কগুলো হলো কি 1 থেকে 9 পর্যন্ত এবং একটি শূন্য রয়েছে। আমরা অঙ্কগুলো জানি কি কি, একটা হলো শূন্য, আর বাকি যেগুলা সেটা হলো কি 1 থেকে 9 পর্যন্ত, 1 থেকে কত 9 পর্যন্ত, এগুলো হলো কি অঙ্ক। ঠিক আছে, এগুলা
আমরা কি করব, প্রথমে অঙ্কগুলো আগে লিখে নিই। কিন্তু কি দাঁড়াচ্ছে এখানে, যদি আমরা লিখি, একটা হলো 0, আরেকটা কি 1, তারপর হলো 2, তারপর হলো 3, তারপর হলো 4, তারপর হলো 5, তারপর হলো কত 6, 7, 8, কত 9, কমাকে আলাদা করে দিই। ঠিক আছে, এখানে দেখো 7 কিন্তু আমরা অলরেডি লিখে ফেলছি। ঠিক আছে, 7 কি করছি, 7 আমরা লিখে ফেলছি, 7 আমরা আউট করে দিই। হ্যাঁ, বাকি যে ডিজিটগুলো থাকবে এখান থেকে বৃহত্তর সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি করতে হবে, বড়র থেকে ছোটর দিকে যেতে হবে। তাহলে এখানে বড় সবচেয়ে বৃহত্তর কোনটা, বড় হলো কিন্তু 9, এই যে 9, এই যে 9টা এখানে লিখলাম। ঠিক আছে, তারপর 9-এর যে ছোট কোনটা 8, 8 লিখলাম, এই যে 8, ঠিক আছে লিখলাম, আর একটা পজিশন খালি আছে। তারপর দেখো 7 কিন্তু অলরেডি লিখে ফেলছি, শুরুতে লেখা আছে 7। তাহলে এখন বাকি আছে কত 6, এই যে 6, এই যে 6টা এখানে দিলাম। ঠিক আছে, দশকের করে। তাহলে আমাদের বৃহত্তর অঙ্কটি হয়ে গেল, বৃহত্তর সংখ্যাটি হয়ে গেল তো 9867। ঠিক আছে, 9867 হয়ে গেল। এভাবে যদি আমরা ক্ষুদ্রতমটা লিখি তাহলে কি লিখবো, ক্ষুদ্রতমটা লেখার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো কি, আমরা এককের স্থানে কিন্তু 7 লিখে ফেলছি, সেই জন্য 7টা আমরা কেটে দিই। হ্যাঁ, এখন ক্ষুদ্রতম লেখার ক্ষেত্রে আমরা জানি ছোট থেকে বড় দিকে লিখতে হয়, কিন্তু শুরুতে 0 লেখা যাবে না, কারণ সেক্ষেত্রে কি হবে, সেটা 4 অঙ্কের না, ঘর যেহেতু 4টা দেওয়া আছে, 4 অঙ্কের না হয়ে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের নিয়মটা হলো কি, 0 ছাড়া বাকি যে ক্ষুদ্রতম সংখ্যাটি রয়েছে সেটি সর্ববামে লিখতে হবে। তাহলে 0 ছাড়া বাকি ক্ষুদ্রতম সংখ্যা কত, 1। 1 দিব আমরা কি প্রথমে, এই যে 1 লিখবো আমরা কি হাজারের ঘরে। তারপরে আমরা কি ছোট, বাকিগুলা ছোট থেকে বড়র দিকে নিব। বাকিগুলোর মধ্যে কি আছে, ছোট থেকে বড়, সবচেয়ে ছোট হলো 0, এই যে 0 দিলাম। ঠিক আছে, তারপর 1 তো আমরা লিখে ফেলছি পূর্বে, সেজন্য 1 কাটা, 0 লিখে ফেললাম, 0 কাটা, তারপরে বড় কোনটা, তারপর 2 কাটা দিলাম, এই যে 2 এর পজিশন লিখলাম। সুতরাং ঘর আমাদের ফিল আপ হয়ে গেছে। তাহলে কি হবে, 1 0 2 7, এটি হলো কি ক্ষুদ্রতম সংখ্যা। কত আসবে, 1 0 2 কত 7, এটি হলো কি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আশা করতেছি এইটা তোমরা বুঝতে পারতেছো। হ্যাঁ, বাকিটি তোমরা নিজেই পারবা আশা করি। তারপর আমি হেল্প করতেছি তোমাদের। তারপরে দেখো এখানে কি বল হচ্ছে, এখানে আমরা খ নম্বরটা দেখি। খ নম্বর এখানে কি বলছে, এটা খেয়াল করো কি বলছে, 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে। এটা হলো কি একক, একক কোনটা চেনো তো, এটা হলো একক, এটা হলো দশক, পূর্বে বলছি দশক, এটা হলো শতক, এটা হলো কি হাজার। কোথায় দেওয়া থাকবে এটা আগে লিখে নিবা তোমরা। তাহলে 4 অঙ্কটি সবসময় দশকের স্থানে, এই দশকের গড়ের পজিশনে 4টা ফিক্সড করে নিলাম। এখন বাকি যে অঙ্কগুলো থাকবে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, আর হলো একটা 0। তাহলে কি হবে বলো তো দেখি, অঙ্কগুলোতে লিখে নেওয়া দরকার। এই যে 0, তারপর 1 2 3 4 5 6, মুখে বলে নিচ্ছি 6 7, তারপর 8, তারপরে কি, এবার দেখো 4 যেহেতু ফিক্সড, সুতরাং আমরা যেটা করব সেটা হলো কি, এই 4টাকে আউট করে দিলাম, মার্ক করে দিলাম। ঠিক আছে, 4 হয়ে গেল। এবার বৃহত্তরের বেলায় কি হবে, সবচেয়ে বড় থেকে ছোটর দিকে যাব। তাহলে বড় এখানে কত 9। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি বৃহত্তর সংখ্যার বেলা এখানে হবে কত 9। তারপর তার চেয়ে ছোট, এই যে 9টা আমরা কাটা দিই, মার্ক করে দিই। ঠিক আছে, তারপরে কত 9-এর পরে আছে কত 8, দেখো কি কত শতকের করে 8 হবে, 8টাও মাইনাস করে দিই, 8টাও কাটা দিলাম। তারপর 4 যেহেতু দশকে আছে, এবার কি একক স্থানীয় অঙ্ক, এককের কত নিচে আমরা এখান থেকে আর কোনটা বড় আছে খেয়াল করো, এই 7 আছে, সুতরাং 7টাও কাটা দিই, এখানে হবে কত 7, কি দাঁড়াচ্ছে 9847। এটা হলো কি বৃহত্তরের সংখ্যা। একইভাবে ক্ষুদ্রতম সংখ্যার বেলায় আমরা কি লিখবো, আমরা জানি শুরুতে যেহেতু 0 যদি দিই তাহলে এটা 3 অঙ্কের হবে। সেক্ষেত্রে এখানে এই যে 1টা দিতে হবে, সবচেয়ে ক্ষুদ্রতম মানে 0 ছাড়া যে ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা প্রথমে লিখবো। তাহলে এখানে 1, তারপর হলো কত 1টা আউট হয়ে গেল, তারপরে 0, তারপরে 0। ঠিক আছে, তারপর 4 তো আছেই, 0টা মাইনাস হয়ে গেল,
তারপর লাস্ট পজিশনে কত আছে 2 আছে, এটা হবে কত 2। নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 1000 কত 42, ঠিক আছে 1042। হ্যাঁ, এরপরে আমরা কি হলো পর্যন্ত দেখে নিলাম। হ্যাঁ, তারপর আমরা পরবর্তী অঙ্কটা দেখি। পরবর্তী অঙ্ক হলো গ নম্বর অঙ্কটা। কি বলছে এখানে, এটাও দেখো এখানে কি বলছে, 9 অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে। এটা হলো শতকের স্থানে থাকবে। সেক্ষেত্রে কি হবে এখানে, সেক্ষেত্রে হবে এটা হলো শতকের ঘর বৃহত্তর সংখ্যার ভিতরে। তাহলে আমরা 9টা কেটে দিলাম, 9টা আমরা কি করলাম মার্ক কেটে দিলাম। তারপরে বড় থেকে ছোট দিকে লিখতে হবে। তারপরে এখানে আসবে কত 8, ঠিক আছে 1000-এর ঘরে 8 আসবে, 8টা কেটে দিতে পারি। তারপরে আসবে কত, এখানে 9 তো ব্যবহার হয়ে গেছে। তারপরে আসে 7, এই 7টা কেটে দিয়ে আমরা এখানে 7 লিখি। তারপরে থাকবে কত 6, মানে 6টাকে লিখতে পারি। এটা হলো কি বৃহত্তর সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা লেখার পালা। শূন্য আমরা প্রথমে দিতে পারবো না, সেক্ষেত্রে আমরা দেব কত, সেক্ষেত্রে আমরা দেব কত দেব, এই যে এখানে প্রথমে 1 লিখবো, এই যে 1টা কাটা দিলাম এখানে। তারপরে এই পজিশনে তো 9 দেওয়া রয়েছে, সেক্ষেত্রে আমরা ছোট থেকে বড় দিকে দেবো, মানে 2টা ঘর খালি। একটা হলো তাহলে 0 আসবে, এই 0টা আসবে এই জায়গায়, ঠিক আছে। তারপরে আসবে 2 বাকি রয়েছে, এখানে আসবে 2 আমরা কেটে দিলাম, এখানে আসবে কত 2, তাহলে 100902। এটা হলো কি নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ঠিক আছে। একইভাবে আমরা ঘ নাম্বারটা সমাধান করতে পারি। ঘ নাম্বারটা হয়ে গেল, ঘ নাম্বার যখন করব সেটা হলো কি, ঘ নাম্বারটা করি, এটা কি দাঁড়াচ্ছে এখানে, খেয়াল করো এক অঙ্কটি সবসময় 1000-এর স্থানে থাকে। এই যে 1000-এর স্থানে দিয়ে দেওয়া রয়েছে, এক অঙ্কটি কত 1000-এর স্থানে রয়েছে। তাহলে বৃহত্তর কি বড় থেকে ছোটর দিকে, তাহলে বড় কত হবে 9 আসবে, এই যে 9, এটা আসবে 9, ঠিক আছে। তারপরে আসবে কত 8, তাহলে বৃহত্তর 8 আসবে বড় থেকে ছোটর দিকে। তারপরে আসবে কত 7, এটা আসবে কত 7, ঠিক আছে এককের ঘর। এবার ক্ষুদ্রতম সংখ্যার পালা, ছোটর দিকে বড়। এখন এই জায়গায় যেহেতু 1 দিয়ে দেওয়া রয়েছে, তারপরে কি হবে 1, এই যে আমরা ক্রস চিহ্ন 1 দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এই পজিশনে আসবে কত 0, এই তো 0, এটা ক্রস। তারপরে আসবে 2 3, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, 1023, 2 এবং 23, এই তো আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে বৃহত্তর সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে গেছি। কি করতেছি, তোমরা সিস্টেমটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এবার আমরা 4 নম্বরে অঙ্কটি দেখি কি বলছে। এখানে বড় একটি সংখ্যা দেওয়া রয়েছে, সেটিকে বলছে সংখ্যাটিকে দেশীয় ও আন্তর্জাতিক উভয় রীতিতে প্রকাশ করতে। এই সংখ্যাগুলোকে আমরা লিখবো নিচে, লিখি তাহলে কি পাই দেখো 5, তারপরে 7, আচ্ছা লেখা লাগবে না, যা আছে তাই। যদি আমরা দেশীয় সংখ্যা রীতিতে প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে, খেয়াল করো এখানে দেশীয় রীতিতে যদি আমরা প্রকাশ করি তাহলে যেটা হবে, আমরা জানি প্রথমে শেষ থেকে 3 ডিজিট, তারপরে কত 2 ডিজিট, তারপরে 2 ডিজিট, তারপরে 3 ডিজিট। এই 3 হলো কি কোটির, ঠিক আছে 3 2 2 3, তারপর আবার 2 আবার 2, এই পদ্ধতিতে যাবে। এটা হলো কি 1000, এটা আবার লক্ষ, এই 3টে মিলেই এই জায়গায় কোটি উচ্চারণ করতে হবে, ঠিক আছে। এটা কি কোটি উচ্চারণ করতে হবে, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, আমরা 3টে করে মার্কিং করি। এটা হলো 3টা মার্কিং করলাম, 3, তারপর কত 2, তারপর 42-এর এখানে 2টা নিলাম, তারপর হলো 3টা পর্যন্ত এই জায়গায় কোটি উচ্চারণ করতে হবে। তাহলে কি করতে হবে, এখানে
এই 5-এর এই জায়গায় কোটি উচ্চারণ করতে হবে, ঠিক আছে। এখানে এই যে 3, তারপরে 3-এর আরো যদি বামে যায় তাহলে 2 2, তাহলে কত আসবে এখানে 78, 2টা দিলাম। এটা হলো কি এই পর্যন্ত, এই 2টা হলো হাজারে উচ্চারণ করবো, আবার পুনরায় 1000, ঠিক আছে, 1000। তার সামনে যদি 2টা থাকতো তাহলে হলো কি লক্ষ। এখানে লক্ষ দেখা যাচ্ছে একটা ডিজিট রয়েছে, যদি 2টা থাকতো তাহলে 2টাকে লক্ষ উচ্চারণ করতাম। তাহলে যদি একটা, তাহলে আমরা কি উচ্চারণ করব? তাহলে উচ্চারণ করবো এখানে 5 লক্ষ, ঠিক আছে। আমি বলতেছি, বুঝে নাও। এভাবে আগে কি করবা, মার্কিং করে নেবা। তাহলে হলো 5 লক্ষ, দেখো 5 লক্ষ, তারপর 2 ডিজিট, এই 2 ডিজিট 1000, 5,78,000, ঠিক আছে। তারপরে এখানে 3 ডিজিট, এই যে 3 ডিজিট মানে 965 কোটি। তাহলে কি লিখবে এখানে 5,78,965, এই জায়গায় কোটি শব্দটা ব্যবহার করতে হবে, ঠিক আছে, কোটি। তারপর হলো কত 965 কোটি 42 লক্ষ, মানে এই পাশ থেকে তোমরা জানো এই পর্যন্ত 42,38,745। এটি হলো কি দেশীয় পদ্ধতিতে তুমি লিখবা কথায়, ঠিক আছে। তাহলে কি হলো 5,78,965 কোটি। ওকে, তাহলে 7 ডিজিটের পূর্বে তোমাকে কোটি শব্দটি উচ্চারণ করতে হবে। ওকে, মানে যেমন 3 2 2, তারপরে 3 2 2, ঠিক আছে। এই 3 যেমন 965, এখানে 3 ডিজিট আসছে, 965 এখানে কোটি। ওকে, তার সামনে জ্বলে থাকবে 2টা হাজার, তার সামনে 2টা লক্ষ। তাহলে এখানে যেহেতু একটা ডিজিট রয়েছে সেখানে 5,78,965 কোটি 42,38,745। এটি হলো কি দেশীয় রীতিতে। এখন এটাকে যদি তোমরা আন্তর্জাতিক রীতিতে প্রকাশ করো তাহলে কি হবে সেটা আমি বলতেছি। আন্তর্জাতিক রীতিতে যদি প্রকাশ করতে হলে হতো আন্তর্জাতিক রীতিতে 3 ডিজিট করে একসাথে করতে হয়, ঠিক আছে। 3 ডিজিট করে কি করতে হয়, 1 ডিজিট করতে হয়, তোমরা সেটা জানো। শেষের 3 ডিজিট 1,000,000, ঠিক আছে। তার পূর্বে 3 ডিজিট থাকবে 1000, তার পূর্বের 3 ডিজিট মিলিয়ন, তার পূর্বের 3 ডিজিট কি বিলিয়ন, তার পূর্বের 3 ডিজিট ট্রিলিয়ন। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে দেখি 3টা করে করি। একটা হলো 1000, এটা হলো কি মিলিয়ন, এটা হলো কি বিলিয়ন, এটা হলো কি 5 হলো ট্রিলিয়ন। এখন 3টা ডিজিট যদি থাকতো তাহলে 3টাকে আমরা একসাথে ট্রিলিয়ন বলতাম। তাহলে কি বলবো 5 ট্রিলিয়ন, ঠিক আছে। 5 ট্রিলিয়ন 700 কত 789 কি হলো বিলিয়ন, ঠিক আছে। তারপরে 654 মিলিয়ন, 654 মিলিয়ন, 238 কি হাজার, বা ইংলিশে বলা হয় 1000, তারপরে 745। এই তো হয়ে গেল। এটা হলো কি আন্তর্জাতিক রীতিতে। ওকে, বুঝতে পারছো। এবার আমরা দেখি দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে কোটির উপরে কি। আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি যে আন্তর্জাতিক রীতিতে বা দেশীয় রীতিতে, এই যে দেশীয় রীতিতে কোটির উপরে কি হয় সেটা আমরা দেখলাম। কোটি ছিল কোন পর্যন্ত জানি, কোটি ছিল এই যে 965 কোটি ছিল। এই কোটির উপরে সাধারণত হয় দশক কোটি, হ্যাঁ, কোটির উপরে হবে দশক কোটি, তার উপরে হবে 1000 কোটি, তার উপরে হবে কত লক্ষ কোটি। কি ক্লিয়ার? তাহলে আমি আবার বলতেছি, দেশীয় রীতিতে কোটির উপরের সংখ্যা বুঝতে দশক কোটি, শতক কোটি, 1000 কোটি, লক্ষ কোটি এগুলো ব্যবহার করা হয়। যদিও বাংলাতে এদের নিজস্ব নাম রয়েছে কিন্তু তাই এগুলো ব্যবহার করা হয় না। যেমন দশক কোটিকে অর্বুদ বলা হয়, দশক কোটিকে কি বলা হয় অর্বুদ বলা হয়। আবার শতক কোটিকে যেমন এখানে যে দশক কোটি, যেমন এখানে যে 65 কোটি হলো শতক কোটি, ঠিক আছে, একে বলা হয় দশক কোটি, একে বলে অর্বুদ। আবার শত কোটিকে বলা হয়তো পদ্ম ইত্যাদি, কিন্তু এগুলো নামে ডাকা হয় না, ঠিক আছে। আর আন্তর্জাতিক রীতিতে তো কোটি শব্দটা ব্যবহারই করা হয় না, যেটা আমরা দেখালাম, ঠিক আছে। চলো দেখি পরবর্তীটা আমরা দেখি। এবার তোমাদের বইয়ে এই সংখ্যার গল্পে অধ্যায় দেখবে একটা পাজল দেওয়া রয়েছে, সুন্দর একটি পাজল, সেটি তোমাদের সমাধান করে দেব, সেটি খেয়াল করো।
পাজল বলতে কি, এখানে মনে করো তোমাদের মোবাইলে একটা স্ক্রিন দেওয়া, মানে স্ক্রিন লক দেওয়া, এটা তোমরা সবাই জানো, স্ক্রিন লক করে রাখা যায় একটা গোপন নাম্বার দিয়ে। মনে করো এক একজন এক একটা 3 ডিজিটের একটা সংখ্যা পাসওয়ার্ড দিয়ে রাখো, এটা ছাড়া কিন্তু কেউ খুলতে পারে না। মনে করো একটা পাসওয়ার্ড হলো 3 4 2, এটা দিয়ে রাখছে, ঠিক আছে? 3টা ডিজিট ইনপুট করলে লকটা খুলে যায়, তোমরা সেটা জানো। এখন যদি সেটা কি এটা কেউ যদি লক দিয়ে রাখো 3 4 2, ঠিক আছে, এটা যদি তুমি 2 3 4 দাও তাহলে তো খুলবে না। খুলবে 2 3 4, তাহলেও এটা খুলবে না। ঠিক সিকোয়েন্সিয়ালি দেওয়া লাগবে, 3 4 তারপর 2, মানে 342 দেওয়া লাগবে। যদি 432 দাও তাহলেও খুলবে না। 404 3 2 এভাবে যদি টাইপ করো তাহলে কি লক খুলবে? তাহলে লক খুলবে না, সেটা তোমরা জানো। তাহলে এইটাই বলছে এখানে। মনে করো এটা একটা তোমাদের মোবাইলের স্ক্রিন লক, এখানে 3টা ডিজিট দ্বারা গোপন নাম্বার প্রবেশ করালে, ঠিক আছে, এই লকটা খুলে যাবে, বাক্সটা খুলতে পারো। বিষয়টা এরকম, মনে করো এখানে ডিজিটাল তালা, এখানে 3টা ডিজিট দেওয়া রয়েছে, এটা টাইপ করলেই খুলে যাবে। তুমি তো জানো না 3 ডিজিট কি কি, ঠিক আছে? এটা বের করার জন্য ওনারা কিছু নির্দিষ্ট রুলস দিচ্ছে, এখানে কিছু নিয়ম শৃঙ্খলা দিচ্ছে, এখান থেকে তোমাকে পড়ে সেটা বের করতে হবে। কাহিনীটা হলো সেটা। এখন আমরা সেটা বের করি, চেষ্টা করি, দেখি কিভাবে করবো। দেখো আমরা তো করে নেই, সেটা বলছে এই 3 ডিজিট সিকোয়েন্সিয়ালি দেওয়া। এখানে বলছে একটি অঙ্ক সঠিক, এই 3টির মধ্যে একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে মানে কি? সঠিক স্থান বলতে এটা হলো এককের স্থান, এটা হলো দশকের স্থান, এটা হলো কি শতকের স্থান। একক দশক শতক, মানে এখানে মনে করো 6 জুল সঠিক হয়, তাহলে 6টা হবে প্রথম পজিশনে, অথবা 8 জুল সঠিক হয়, 8 হবে এই পজিশনে, আর 2 জুল সঠিক হয়, 2 হবে কত এই পজিশনে, মানে এই 2 হবে এই পজিশনে, অথবা 8 জুল সঠিক হয় তাহলে এখানে, অথবা 6 জুল সঠিক হয় তাহলে এই পজিশনে হবে, এই পজিশন। এটাই বলছে এই 3টার ভিতরে 2টা কাটা যাবে আর একটা সঠিক থাকবে। তাহলে কি বলছে? একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। তাহলে 3টার মধ্যে একটা থাকবে আর 2টা আমরা কেটে দেব, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, কি আমরা এটা করি, আর একটু বুঝে নিই কি বলছে। এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশনটা হলো কি, একটি অঙ্ক, কি বলছে এখানে খেয়াল করো, এই যে 3টা দেওয়া, একটি অঙ্ক সঠিক। পূর্বেও কি ছিল? একটি অঙ্ক সঠিক ছিল, এখানেও একটি অঙ্ক সঠিক। আগে ছিল অঙ্কটি সঠিক স্থানে আছে, এবার কি বলছে? অঙ্কটি ভুল স্থানে আছে। এখানে 3টার মধ্যে দেখা যাচ্ছে এখানেও 6 আছে, এখানেও 6 আছে, তাহলে এটা কি সম্ভব? এখানে বলছে ধরে নিলাম অঙ্কটি 6, তাহলে অঙ্কটি সঠিক, অঙ্কটি সঠিক, ধরে নিলাম অঙ্কটি 6, এখানে বলছে অঙ্কটি সঠিক স্থানে আছে, তাহলে 6 এই পজিশনে আছে, ঠিক আছে। আবার অঙ্কটি ভুল স্থানে আছে, একই অঙ্ক কিভাবে সঠিক হয় কিভাবে ভুল হয়? সুতরাং বোঝাই যাচ্ছে এই 6টা এটা হবে না, পজিশনে ভুল আছে, 6 সংখ্যা কি হবে না, বুঝতে পারছো? তাহলে এই 2টা লাইন, একই অঙ্ক কখনো সঠিক আর ভুল হতে পারে না, এটা কন্ট্রাডিক্টরি, ঠিক আছে? সেই জন্য এটা আমরা শুরুতে আউট করে দিলাম। আর অঙ্ক যেহেতু সঠিক আর ভুল কোনটাই হতে পারে না, 6 যত জায়গায় 6 আছে কোথাও আর 6 থাকবে না, ঠিক আছে? এইটা এই যে তোমাদের 3টে ডিজিটে প্রবেশ করতে হবে, এখানে 6 কোথাও প্রবেশ করাইতে হবে না। আচ্ছা, সবগুলা 6গুলো আউট করে দিলাম। তারপরে দেখতেছি তাহলে এখানে 3 নম্বর কন্ডিশন কি বলছে? 2টি অঙ্ক সঠিক। দেখো এখানে কিন্তু 6, কিন্তু আগের 2টা কন্ডিশন মোতাবেক আমরা এটাকে ব্যানিশ করে দিছি। তারপর কেউ 2টি অঙ্ক সঠিক, তাহলে বোঝা যাচ্ছে 2 এবং 0 সঠিক আছে, হ্যাঁ? আচ্ছা, এই পর্যন্ত 2টি অঙ্ক সঠিক, তাহলে কি দাঁড়াচ্ছে? 2টি অঙ্ক সঠিক, 2টিই তো আছে এখানে, কেবল এখানে কি এই 2টাই আছে, কিন্তু এই 2টা এখানে 3টে ডিজিট প্রবেশ করাতে হবে। 2 কোন পজিশনে এটা বলে দেওয়া নাই। 2টি অঙ্ক সঠিক, কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে। ভুল স্থানে মানে কি? এই 2 পজিশন প্রথমে এইটা পজিশনে কখনো হবে না। একইভাবে 0 পজিশন 2 নম্বরে বা দশকের 0 এই মাঝখানে কখনো হবে না, ঠিক আছে? কিন্তু 2 এবং 0 তোমাকে টাইপ করতেই হবে। আচ্ছা, ওটা আমরা পড়ে দেখতেছি। ভুল স্থানে মানে এখানে উল্টাপাল্টা করে আছে 2টা, এই 2 জায়গায় 0 নয় সামনে থাকবে, 9 পিছনে থাকবে, 2 9 এই জায়গায় থাকবে, 9 এই জায়গায় থাকবে, এটা এরকম। দেখে পড়ে দেখবো। তারপরে বলছে কোনো অঙ্কই সঠিক নয়, ঠিক আছে? কি বলছে? কোন অঙ্কই সঠিক নয়, মানে 7 3 8 এই 3টার মধ্যে কোনোটাই টাইপ করতে হবে না। তাহলে 7 3 8, এই যে 7 আমরা কেটে দেই, চিন্তা করার দরকার, নিচেও 7 আছে, এটাও কেটে দেই। টাইপ যেহেতু করতে হবে না, 7 আর কোথাও আছে নাই। তারপর 3 আর কোথাও আছে, 3 নাই, কারণ 3টাও আমরা কেটে দেই, যেগুলি সবগুলাই ভুল।
তেমনি তাহলে 3 আমরা কেটে দিছি, তাহলে আমরা দেখবো আবার 8 কেটে দিই, কারণ এই অঙ্কগুলো কোনোটাই সঠিক নয়। 8ও আমরা ক্রস চিহ্ন দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এখানে 8 আছে, এই 8 আছে, 8 যেহেতু টাইপ করতে হবে না, এটাও আছে, এই যে উপরে একটা 8 আছে, একটা করে পড়বো, একটা করে আমরা কি মিল করবো। তাহলে দেখো এগুলো সব কেটে গেল, এটা কেটে গেল। তারপর লাস্টের লাইনটা কি বলি, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। খেয়াল করো এখানে একটি অঙ্ক সঠিক, তাহলে দুইটি তো কেটে গেছে, কারণ বাকি আছে একটা। একটি অঙ্ক সঠিক, ঠিক আছে, তাহলে 0 সঠিক আছে, ঠিক আছে, অঙ্কটি ভুল স্থানে আছে। ভুল মানে এইটা, এই যে শেষে একক স্থানীয় অঙ্কটা একক স্থানীয় অঙ্ক হবে না, ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক এই জায়গায় হবে না। তাহলে কি হবে, 0টা হবে না হলে এই দ্বিতীয় পজিশনে, নয় প্রথম পজিশনে। কিন্তু আমরা প্রথম দিকে যদি তাকাই তাহলে কি দাঁড়াবো, এখানে দুইটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে আছে, অঙ্কগুলো ভুল স্থানে আছে। তাহলে দেখেন, খেয়াল করেন, এখানে 0 কিন্তু দশক শ্রেণীর অঙ্ক, এটা ভুল স্থানে আছে, সুতরাং এই স্থানটা হবে না। এই স্থানটা কি হবে না, আমি যদি চিহ্নিত করি, এই স্থানটা এই জায়গায় 0 নাই, হ্যাঁ, একইভাবে 0 এখানেও নাই। একটি অঙ্ক সঠিক, এই অঙ্কটা তো 0 সঠিক, কিন্তু এটিও ভুল স্থানে আছে, এটিও 0-র জন্য পজিশন না। তাহলে 0টি কি, 0 অবশ্যই যে প্রথমের দিকে থাকবে, প্রথম মানে যে প্রথম দিকে থাকবে। এর মানে আমরা লিখতে পারি দুইটা ক্লু থেকে, এই 0টা থাকবে, এই 0টা এই পজিশনে ঘরে থাকবে, এই পজিশনে ঘরে থাকবে, কারণ এইটা ভুল স্থানে আছে। দুইটি অঙ্ক সঠিক, দুইটি তো আছে, 2 এবং 0, এটি ভুল স্থানে, মানে 0টা কি হবে, ভুল স্থানে আছে। এর মানেটা হলো 0টা এখানে দেই, আর এই একই 0 এখানে এই জায়গায় দিলাম না কেন, কারণ এই যে লাস্টের ক্লুটা, এখানে একটি অঙ্ক সঠিক, 0 সঠিক, এটি ভুল স্থানে আছে, মানে এই যে শেষের এককের ঘর এটাও ভুল স্থান। সুতরাং এই দুইটা মিলে, আর দ্বিতীয় ঘরটাও, দশকের ঘরটাও ভুল স্থান, এককের ঘরও ভুল স্থান, সুতরাং দশকের ঘরটা হলো সঠিক স্থান। সুতরাং এটা হবে কি, এটা হবে কি, এটা হবে এই যে নিচ দিয়ে নিয়ে যাচ্ছি আমরা, এটা হবে এই যে এই জায়গায় পজিশন, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে আমরা কিন্তু ক্রোটা পেয়ে গেলাম। আর এই জায়গায় আসবে কত, এই জায়গায় বসবে 0, ওকে, একটা ঘর আমরা পেয়ে গেলাম। কারণ বাকি আছে 2টা, তাহলে 0 0 আউট হয়ে গেল, বাকি আছে 2টা। এখন দেখো এই যে প্রথম ক্লু থেকে কি পাই, একটি অঙ্ক সঠিক, অঙ্কটি সঠিক স্থানে আছে। এখানে তো 2টি অলরেডি আগের শর্তগুলোর মধ্যে 2টা আউট হয়ে গেছে, তাহলে এটি সঠিক স্থানে। তাহলে সঠিক স্থানে এই 2 কোথায় যাবে, এই 2 হবে এককের স্থানে, এই যে এককের স্থানে এই জায়গায়, এটা হবে কত, 2, এই যে দক্ষ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে প্রথমে শতকের গড়ে হবে 0 এবং এককের গড়ে হইল কত, 2, হ্যাঁ, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। বাকি টেনের এটার সাথেও কিন্তু মিলে গেছে, 0 দিলাম প্রথমে এবং 2 ভুল স্থানে আছে, 2 কত একক স্থান, দশক স্থানে না দিয়ে শেষে আছে, এই যে এটা ঠিক আছে, ভুল স্থানে। এখানে যেহেতু ভুল স্থানে বলছিল, সেই জন্য 2 এখানে গেল, ঠিক আছে, মিলে গেল। এখন দেখি মাঝে কি হতে পারে। মাঝে যেটা হতে পারে সেটা হলো কি, একটা ঘর খালি আছে, এই পজিশনে খালি আছে। এখানে কি বলছি, একটি অঙ্ক সঠিক, 1 সঠিক হবে অথবা 4 সঠিক হবে, কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে, ঠিক আছে, ভুল স্থানে আছে। যদি সঠিক স্থানে থাকতো 1 মাঝের পজিশনে, তাহলে 1 হয়তো মাঝখানে, সঠিক স্থানে থাকলে এখানে যদি ভুলের জায়গায় সঠিক দিত, হ্যাঁ, তাহলে যেহেতু মাঝখানের ঘর খালি, সুতরাং 1 হয়তো এখানে পাসওয়ার্ড মাঝের ঘরে, কিন্তু এখানে যেহেতু ভুল স্থানে আছে, সুতরাং 1 তো ভুল, এর পজিশন এটা যাইতো অথবা এটা যাইতো, কিন্তু 2 ঘর কিন্তু আমাদের অলরেডি ফিল আপ, এই ঘর প্রথমটাও ফিল আপ এবং কি শেষের দিকে, মানে দশক এবং এককের ঘর ফিল আপ, তাহলে না সরি, শতক এবং এককের ঘর ফিল আপ, যেহেতু ভুল স্থানে আছে, সুতরাং 4, ওকে, 4 এখানে এককের স্থানে, এটা ভুল স্থানে যদি থাকে তাহলে এটা মিডিল পজিশনে দিতে পারি, সেই জন্য এই 4টা আমরা কি মিডিল পজিশনে দিতে পারি, ঠিক আছে। সুতরাং আমাদের পাসওয়ার্ড হবে 042, ক্লিয়ার। আমি আবারও বলতেছি একটু, এটাই প্রথম থেকে দেখে নাও। এটা হলো কি, এটা প্রথমে ডাকটা পড়ার পরে তোমরা যেটা দেখবা, একটি অঙ্ক সঠিক ও অঙ্কটি সঠিক স্থানে আছে। দ্বিতীয় লাইনে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। দুইটাই সঠিক কিন্তু একটা হলো কি সঠিক স্থানে আছে আর একটা ভুল স্থানে আছে। এই হিসেবে
এই 6 যেহেতু একবার সঠিক একবার ভুল, দুইটা মানে একসাথে হতে পারে না। একই জিনিস একবার ভুল হবে একবার সঠিক হবে এরকম তো কোনো হওয়ার সম্ভাবনা নাই। আমরা কাটা দিতে পারি, যতগুলো 6 আছে সবগুলো আউট করে দিলাম। তারপরে বলছে 2টি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কগুলো ভুল স্থানে। এই যে 2টি অঙ্ক সঠিক, অঙ্কগুলো ভুল স্থানে, মানে এদের পজিশনগুলো চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর কোনো অঙ্কই সঠিক নয়, এই হিসেবে আমরা 7 কেটে দিলাম। 7 কেটে দিলাম। এখানে যেহেতু 3ও ভুল, সুতরাং 3 আর কোথাও নাই, সেজন্য এক জায়গায়। একইভাবে 8 অঙ্কটি যেহেতু ভুল, সুতরাং এক নিচে 8 আছে, এটাও আউট হয়ে যাবে। উপরে এক জায়গায় 8 আছে, এটাও আমরা আউট করে দিলাম। এবার দেখি এই কন্ডিশন এবং এই কন্ডিশনটা দেখব। এখানে বলছে একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। এই যে 0 সঠিক আছে কিন্তু ভুল স্থানে আছে, তাহলে এই জায়গায় 0 হবে না। ঠিক আছে, এই জায়গায় 0, এখানে 0 হবে না। ঠিক আছে, এটা 0 হবে না। একইভাবে এটা কি 2টি অঙ্ক সঠিক, 2 এবং 0 সঠিক কিন্তু 2টি ভুল স্থানে আছে, তাহলে 2ও এই সরি 0 এই পজিশনে হবে না। এর মানেটা কি 0 হবে এই পজিশন, 0 হবে কত শতকের স্থানে। ঠিক আছে, তাহলে এখানে 0 হবে এই পজিশনে। এখন বাকি দুইটা থাকলো, বাকি দুইটার মধ্যে আমরা দেখি, বাকি দুইটার মধ্যে আমরা যেটা দেখব, এই যে এখানে সঠিক স্থানে আছে, একটি অঙ্ক সঠিক স্থানে আছে, তাহলে একটি অঙ্কই তো বাকি আছে 2, এটা হলো কত এককের স্থানে, সুতরাং সেই হিসেবে এখানে হলো 2। এখন পজিশন আছে শুধু একটা, দর্শক মিডিল পজিশনে যেটা আছে এটা, আর কন্ডিশন আছে শুধু যেটা। এই হিসেবে কি বলছে, একটি অঙ্ক সঠিক কিন্তু অঙ্কটি ভুল স্থানে আছে। 4 যদি ভুল স্থানে হয় তাহলে সঠিক স্থানে 4কে আমরা আগের পজিশনে মিডিল পজিশনে দিতে পারি এই জায়গায়, এই হিসেবে 4 হবে এখানে। এই তো আমাদের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু 1 হলো না এই কারণে, কারণ 1 হলো মাঝখানে। ঠিক আছে, এটা হলো মাঝের, সুতরাং যদি এখানে সঠিক স্থানে থাকতো তাহলে 1 আনসার হইতো, 4 জায়গায় 1 হইতো। কিন্তু যেহেতু ভুল স্থানে আছে, সুতরাং এই দুইটা তো এক যার যার পজিশনে নাই। কারণ এখানে দিছে 4 এককের স্থানে, শেষে দিয়েছিলাম 4, এখানে দিলাম, যেহেতু এখানে ভুল আছে সুতরাং আমাদের খালি ছিল মিডিল পজিশনে, সুতরাং একক স্থানে না দিয়ে আমরা দিলাম এই দশকের স্থানে, মানে মিডিল পজিশনে। তাহলে এই বাংলার সাথে মিলে গেল। ঠিক আছে, এর মনে হচ্ছে শেষ, আরো কিছু আছে করতেছি, তোমরা পাজলটা বুঝতে পারছো। হ্যাঁ, তারপর আমরা দেখি, হ্যাঁ তোমাদের বয়স জানার ক্ষেত্রে একটা জিনিস দেখাবো। এটি হলো কি, দেখো প্রিয় মানুষের নাম কিভাবে তোমরা বয়স জানবে। সেটি হলো, মনে করো এখানে 10 দ্বারা তোমার বয়স তুমি ইজিলি বের করতে পারবা। কিভাবে বের করবা, মনে করো তোমার বয়স হলো এখানে মনে করো তোমার বয়স হলো কত 12 বছর। এখানে যদি তোমার বয়স 12 বছর লিখো, তোমারটা অন্য জনের সাথে ওটা কম্পেয়ার করতে পারবা। মনে করো তোমার বয়স 12, তাহলে 10কে যখন 12 দ্বারা গুণ করবা কত হবে 120। ঠিক আছে, 120 এখানে লিখলে কত 120। দেখো আমি খেলাটা কি হচ্ছে এখানে 120। অথবা কারো বয়স তুমি জিজ্ঞাসা করলা, বলো আপনার বয়স কত তোমার বন্ধুর, সে বললো তার 13 বছর, তাহলে 13 দ্বারা 10 এর গুণ করবা, তাহলে সেক্ষেত্রে কত 130। অথবা 14 হলে 140, যেটাই হোক তোমার প্রিয় একটা মানুষের নামের বর্ণ সংখ্যা তুমি নির্ণয় করবা। ঠিক আছে, এক্ষেত্রে 9-এর বেশি যেন না হয় সেটা খেয়াল রাখবো তোমরা। ঠিক আছে, মনে করো তোমার প্রিয় একজন মানুষের নামের বর্ণ সংখ্যা হলো কত, নাম হলো মানে যে কোনো একটা নাম হতে পারে, সেখানে মনে করো লিলি কিংবা কিছু একটা 4 হয়ে গেল, তাহলে তার বর্ণ সংখ্যা যদি 4 হয়, এখানে মনে করো তার বর্ণের সংখ্যা, তার লিখিত নামের বর্ণের সংখ্যা 4, তাহলে 4 নং কত আসবে এখানে 70। ঠিক আছে, এরপর এখন এই তোমার বয়স যে 10 দ্বারা গুণ করলা, তা থেকে যে 9 দ্বারা গুণ করে বর্ণ সংখ্যাকে 9 দ্বারা গুণ করলে যেটা আসবে, যেমন 36 আসবে, এটা লেখার পর বিয়োগ করে দিবা। একটা 120 থেকে যখন 36 বিয়োগ করে দিবা তখন কত আসবে এখানে দেখো তো দেখি 84। এই বিয়োগ ফলটা আসলো। মজার বিষয়টা হলো এই যে দুইটা ডিজিট পাইলা, এই ডিজিটের দুইটার মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিলে কত আসবে বলো তো দেখি 12। 8 এবং 4-এর যোগফল হলো 12। এই 12 সংখ্যাটা হলো কি, এই তোমার বয়স বা বন্ধুর বয়স, যাকে তুমি জিজ্ঞাসা করছো তার বয়সটা তুমি সে যে মনে মনে ধরছে, ঠিক আছে, এটা তুমি ইজিলি বলে দিতে পারবা। ক্লিয়ার, এটা হলো এখানে ম্যাজিক। ধন্যবাদ সাথে থাকার জন্য।
পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকো। ধন্যবাদ।